বিকেল হতে না হতেই চারদিকে ঝড় বাতাসের সাথে যেমন অন্ধকার হয়ে আসলো, মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে গেছে। ঘরে কোনো হারিকেন বা মোমবাতিও তো দেখতে পাচ্ছি না। মা তো রান্না করে। যাই, বাবার কাছে গিয়ে শুনি। বলছি বাবা, ঘরে মোমবাতি বা হারিকেন কোথায় বলতে পারো? দেখ কাণ্ড, 2বার বাজার গেলাম, কিন্তু সেই কেরোসিন তেল আনবো তা একেবারেই ভুলে গেছি। আমি এখনই চিন্টুর দোকান থেকে নিয়ে আসি। যেভাবে ঝড় শুরু হয়েছে, যে কোনো সময় বৃষ্টি নামলো বলে। কিন্তু কেরোসিন বা মোমবাতি কিছু একটা না আনলে রাতে তো অন্ধকারে থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি যাই। এতদিন পর তুই এসেছিস বাড়িতে, তোর যাওয়া লাগবে না বাবা, তুই থাক। কি যে বলো বাবা, এই সামান্য ঝড় বৃষ্টিতে চলার অভ্যাস আমার আছে, আমি তাড়াতাড়ি চলে আসবো। ঝড় বৃষ্টিতে আটকে গেলে দোকানেই থাকিস কিন্তু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না। বৈশাখ মাস, গ্রামের ঘরে ঘরে এখন সোনার ফসল ভরে তুলছে। দীর্ঘদিন পর গ্রামের বাড়িতে এসেছি। কয়েকদিনের প্রচন্ড গরমের পর হঠাৎ করে আজকে এমন ঝড় বাতাস শুরু হয়েছে, সেই সাথে হালকা ঝিরিঝিরি বৃষ্টি ও চারিদিকে বাতাসের শো শো শব্দ শোনা যাচ্ছে। এমন সময় বেরিয়েছি, কোনো দোকানপাট খোলা পাবো কিনা সেটাই সন্দেহ, কারণ রাস্তাঘাট চারিদিকে একেবারেই নির্জন। কিছুটা পথ যাওয়ার পর আকাশ ভেঙে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। বৈশাখের প্রথম বৃষ্টি গায়ে লাগতেই মনটা অন্যরকম এক খুশিতে ভরে উঠল। অনেক দিন পর এমন বৃষ্টিতে মনে খুব শান্তি অনুভব করতে পারলাম। আর কিছুটা সামনেই চিন্টু মামুর দোকান। ওনার কাছে মোমবাতি কেরোসিন দুটোই পাবো, সাথে 1 কাপ চা হলে তো আরোই ভালো। তবে এই ঝড় বাদলায় দোকান খোলা আছে কিনা সেটাই বড় কথা। দোকানে গিয়ে দেখলাম দোকানটি আধা খোলা অবস্থায় রয়েছে। বলছি, দোকান কি বন্ধ করে দিবে নাকি? আরে এই জ্বর বাদলায় বাড়ি থেকে বেরোনোটাই তো ভুল হয়েছে। এখন আর কি করা, দোকান বন্ধ করে একা বসে থাকো। কেন একা বসে থাকবে কেন? তা এই বাদলায় আর খদ্দের আসবে? কেন আসবে না, এই যে আমি এসেছি। তা এসেছো যখন বসো। আমাকে কয়েকটা মোমবাতি পলিথিনে মুড়িয়ে দাও তো। দিচ্ছি, দাঁড়াও। মনে হয় আজ আর কেউ দোকানে আসবে না। এই ঝড় বাদলায় জনমনুষ্য থাকলে তো আসবে। কেন যে এর মধ্যে বেরোলাম, তোমাকে যে 1 কাপ চা খাওয়াবো তার উপায় কি আছে? এই ঝড় বৃষ্টিতে আগুনই তো জ্বলতে চায় না। আহা, তোমার ওসব নিয়ে ব্যস্ত হতে হবে না, আমি এখন যাই। কতদিন পর আসলে আমার দোকানে, তা একটু বসতে পারতে, শুকনো কিছু দিয়ে খাও। না না থাক, পরে সময় করে আসবো খন। চা খাওয়ার স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল। যাই হোক, অন্তত মোমবাতি তো পেলাম। এমন আবহাওয়ায় বাসায় গিয়ে একটু ঝাল করে চানাচুর মুড়ি মাখানো হলে একদম জমে ক্ষীর হয়ে যাবে। ব্যস্ত হয়ে বাড়ির দিকে জোরে জোরে হাঁটতে শুরু করলাম। বাতাসের শো শো শব্দ আর বৃষ্টির ছিটে গায়ে লাগতেই শরীর ঝিমঝিম করতে শুরু করেছে। কিছু সময় পর পর বিদ্যুৎ চমকানোর আলোয় চারিদিকে আলোকিত হয়ে উঠেছে। তবে প্রকৃতির এসব স্বাভাবিক ঘটনার বাইরেও কেমন যেন অস্বাভাবিক কোনো কিছুর অনুভূতি টের পাচ্ছিলাম। মনে হচ্ছিল ঠিক আমার পেছনে কেউ হেঁটে হেঁটে আসছে। চিরচেনা চলার পথটাও কেমন যেন অদ্ভুত রকমের অচেনা মনে হতে লাগলো। কিছুটা সামনেই রাস্তার গা ঘেঁষে একটা কবরখানা। কবরখানা নিয়ে অনেকের মনে কিছুটা ভয় থাকলেও আমি বরাবরই বিশ্বাস করি এটি একটি পবিত্র জায়গা।
তাই কোনো প্রকার ভয় বা আতঙ্ক কখনোই আমার মনে জাগেনি। তবে যখন ওই রাস্তা ধরে যাচ্ছিলাম তখন হঠাৎ করে বিদ্যুতের ঝলকের সাথে চোখ পড়ল কবরখানা থেকে এক সাদা ছায়া মূর্তি দ্রুত বেরিয়ে আসলো। আচমকা এমন কিছু দেখে আমার বুকটা ধড়াস করে কেঁপে উঠল। তবে চোখের পলকেই আলো আধারিতে আবারও সেই ছায়া মূর্তি কোথায় যেন মিলিয়ে গেল। এই ঝড় বাদলায় কি কি ছিল ওটা? কোনো মানুষ নাকি চোখের ভুল আমার? কাঁপা কাঁপা পায়ে আমি আবারও ঝরে ঝরে হাঁটতে শুরু করলাম। হঠাৎ করে এমন ভয় পাওয়ার কারণে গাছের পাতার শব্দ আমার কাছে অদ্ভুত মনে হতে লাগলো। মনে সাহস নিয়ে যত দ্রুত সম্ভব আমি হাঁটতে লাগলাম। কেমন আছিস জহির? কে? আরে আমি চঞ্চল। ভয় পেলি নাকি? সেই কখন থেকে তোকে ডাকছি, হন হন করে হেঁটেই চলেছিস, যারা তোকে ভূতে তাড়া করেছে। আরে চঞ্চল, তাহলে তুই এতক্ষণ আমার পিছে ছিলি? আমি তো ভাবছিলাম কি নাকি। তাই এমন ঝড় বৃষ্টিতে ভিজে ভিজে কোথায় যাচ্ছিস? কোথায় আর যাবো বল, কতদিন পর তোকে দেখলাম। তুই তো এখন শহরের মানুষ, বড় হয়ে গেছিস। আজকাল তোকে তো আর দেখাই যায় না। হ্যাঁ, অনেকদিন পর দেখা হলো বল। আর এই কেমন বেশ ধরেছিস তুই? চোখ মুখের অবস্থাও তো খুব একটা ভালো নয়। আসলে জ্বরে সারা শরীর অসাড় হয়ে এসেছে তো, তাই অমন লাগছে। কি বলছিস তুই এসব? তাড়াতাড়ি চাঁদার নিচে আয়। আরে না না, ও কিচ্ছু হবে না, ও সব নিয়ে তুই ভাবিস না। এই অবস্থায় বাইরে বেরোলি কেন? পাগল হয়ে গেলি নাকি তুই? শোন বন্ধু, তুই তো বাড়ি ফিরছিস তাই না? হ্যাঁ। ওই পদ্মকালের সাঁকো পার হয়ে যাস না বন্ধু, কষ্ট করে বটতলা হয়ে যাস কেমন? আচ্ছা, সে না হয় যাব, কিন্তু তুই চল আমার সাথে। না না বন্ধু, তা যেতে পারবো না। তুই আমার অনেক উপকার করেছিস, তবে তোর জন্য কখনো আমি তেমন কিছুই করতে পারিনি। তোর কি হয়েছে বলতো? কেমন যেন অদ্ভুত ভাবে কথা বলছিস, কেমন একটা অদ্ভুত লাগছে তোকে। আর দেরি করিস না, তুই যা তাহলে, ভালো থাকিস, আমি চললাম। এই চঞ্চল, আরে শোন, দাঁড়া। কোথায় যাচ্ছিস? তোর বাড়ি তুই এদিকে, আমার সাথে চল। তুই ফিরে যা, আমার একটু কাজ আছে, সাবধানে যাস কেমন? আমার কোনো কথাই শেষ হলো না, খুব দ্রুত হেঁটে চলে গেল। বিদ্যুতের ঝলকানির সাথে মুহূর্তের মধ্যে সে কুয়াশার মতো মিলিয়ে গেল। নিশ্চয়ই কোনো সমস্যা করেছে যা আমাকে বলতে চাইছে না, সেজন্যই হয়তো এমন করলো। তারপর আমি বাড়ি ফিরে আসলাম। ভাবলাম কালকে একবার গিয়ে চঞ্চলের বাড়ি থেকে ঘুরে আসব। সেদিন প্রায় সারা রাত ধরে বৃষ্টি হলো। রাতে বিছানায় শুয়ে বেশ কয়েকবার চঞ্চলের কথা ভাবতে লাগলাম। ও আমার ছোটবেলার বন্ধু, আমরা একসাথে কত যে ঘুরেছি। কাল সকালেই ওর বাড়ি যাব। পরদিন সকালে উঠে আমি ওর বাড়ির দিকে রওনা হলাম। তবে মাঝপথে এসে আমি চমকে উঠলাম, দেখলাম পদ্মখালের সাঁকোটা ভেঙে গিয়েছে। এটা কি করে ভাঙলো? গতকালের ঝড় বৃষ্টিতে সন্ধ্যার দিকে এটা ভেঙে পড়ে। তবে ভাগ্য ভালো যে তখন সাঁকোতে কেউ ছিল না, না হলে কি যে হতো একবার ভাবও দেখিনি। মনে মনে আমি চমকে উঠলাম। ওই সময় তো আমি এই পথ দিয়েই যাচ্ছিলাম, কিন্তু চঞ্চল আমাকে বটতলা হয়ে যেতে বলেছিল। আর কিছু না ভেবে আমি দ্রুত চঞ্চলের বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম।
ওদের বাড়িতে গিয়ে জোর গলায় ডাকতে লাগলাম, চঞ্চল, এই চঞ্চল, বাড়িতে আছিস? অনেক ডাকাডাকির পর ওর বাবা বাইরে বেরোলো। কেমন আছেন কাকু? হ্যাঁ বাবা, ভালো আছি। তোমার কি খবর? আমিও ভালো আছি। চঞ্চল কি বাড়িতে আছে? থাকলে ওকে একটু ডেকে দেবেন। আমার কথা শুনে উনি হাউ মাউ করে কেঁদে উঠল। ও আর বেঁচে নেই, ও আর বেঁচে নেই। কি বলছেন কি এসব? কখন, কিভাবে, কি হলো? টাইফয়েড জ্বরে আমার ছেলেটা অকালে মারা গেল। কি যে জ্বর শুরু হলো, আর কমলই না। ডাক্তার, কবিরাজ সব কিছু দিয়েই কোনো কাজ হলো না। ছেলেটা আমার আমার আর কোনো কিছু বুঝতে বাকি রইল না। গতকালকে চঞ্চল ঠিক এসেছিল আমাকে বাঁচাতে। জানি না এই কথা বললে কেউ বিশ্বাস করবে কিনা, তবে চঞ্চলের মতো বন্ধু পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। ওই মাঠের শেষে যে পরিত্যক্ত ভাঙ্গাচোরা বাড়িটা আছে, ওই বাড়িটা ভুতুরে, তাই বলছিস? আরে হ্যাঁ রে, সত্যি বলছি, ওই জায়গাটা আসলেই ভুতুরে। তুই কি নিজে দেখেছিস? হ্যাঁ, মানে দেখিনি, তবে শুনেছি সেটা সত্যি, তাতে কোনো সন্দেহ নেই। শোন, ওরকম পরিত্যক্ত জায়গা নিয়ে লোকমুখে অনেক ভূতের গল্প ছড়ায়, কিন্তু তাই বলে ওগুলো যে সব সত্যি হবে এমনটা হতে পারে না। বুঝলাম, বিশ্বাস করিস বা না করিস সেটা তোর ব্যাপার, কিন্তু ওখানে সত্যি কিছু আছে। দিনের বেলা গেলেও কেমন গা ঝমঝম করে, ভূতের ব্যাপার লক্ষ্য করা যায়। ঠিক আছে, যদি কোনোদিন সুযোগ হয় তাহলে অবশ্যই যাব। তবে ভূতের বাড়িতে মজা করিস না, বুঝলি? বিপদে পড়লে তখন বুঝবি। আচ্ছা আচ্ছা, সে না হয় দেখা যাবে। এবার আমি চলি তাহলে। শালা আমাকে কিনা ভূতের গল্প বলে ভয় দেখানোর চেষ্টা করে। অবশ্য এর আগেও অনেকে বলেছে যে ওখানে ভূত আছে, তাই আবার হয় নাকি? আচ্ছা, একবার গিয়ে দেখলেই কেমন হয়। আজ রাতে সবাই যখন ঘুমিয়ে পড়বে তখন গিয়ে দেখবো ওখানে কি আছে। সেদিন রাতে খাবারের পর যখন সবাই ঘুমিয়ে পড়ল, তখন টর্চ লাইট নিয়ে আস্তে আস্তে বেরিয়ে আসলাম। আজ অমাবস্যা রাত, চারিদিকে একেবারে ঘুটঘুটে অন্ধকার। এদিক ওদিক ভালো করে তাকিয়ে দেখে নিলাম কেউ আমায় দেখেছে কিনা। না, কেউ দেখেনি। যাই তাহলে। জনমানবহীন আধারের পথ ধরে আমি চলতে শুরু করলাম। তবে কিছুটা পথ যাওয়ার পরই দেখলাম দূর থেকে কে যেন সাইকেল চালিয়ে আসছে। এই যা, নিশ্চয়ই গ্রামের কেউ। আমাকে দেখলে তো এক গাদা প্রশ্ন করবে, কি যে বলবো। কাছে আসার পর বুঝতে পারলাম সাইকেল চালিয়ে আমাদের গ্রামের আতর আলী চাচা এদিকে আসছেন। বাজারে ওনার বড় দোকান, প্রতিদিন দোকান বন্ধ করে ফিরতে এমনই রাত হয়ে যায়। এত রাতে তুমি এখানে, কোনো সমস্যা হয়নি তো? না না চাচা, কোনো সমস্যা হয়নি। হ্যাঁ, মানে বন্ধুর বাড়ি যাচ্ছিলাম। এ অসময়ে বন্ধুর বাড়ি? একটা বিশেষ দরকারে যাচ্ছিলাম, তাড়াতাড়ি ফিরে আসবো, আপনি চিন্তা করবেন না। তা ঠিক আছে, কিন্তু রাতের বেলা ওই মাতের পর দিয়ে যাবে, আমি তোমাকে পৌঁছে দিই। না না, কোনো সমস্যা নেই, আমি নিজে যেতে পারবো। ঠিক আছে তাহলে যাও, কিন্তু সাবধানে যেও। যাক, অনেক কষ্টে আতর চাচাকে বিদায় দেওয়া গেল। কি আর আছে এখানে, ওই তো পড়ে আছে ঝোপঝাড়ে ঘেরা ভাঙ্গা বাড়ির ধ্বংসাবশেষ। অবশ্য রাতের বেলা একটু গা জমজমে ভাব আছে, এটা সত্যি, কিন্তু তাই বলে ভূত যে আছে এটা বিশ্বাস করি না। আরে ওটা কি কি ওখানে? হঠাৎ করে দেখতে পেলাম
ওই ভাঙ্গাচোরা বাড়ির মধ্য দিয়ে একটা মুন্ডহীন দেহ হেঁটে হেঁটে আসছে। আমি কি দেখছি? এসব সত্যি নাকি আমার কল্পনা? আমার হাত পা কেমন যেন শক্ত হয়ে আসতে লাগলো। এখানে আর এক মুহূর্ত নয়, দ্রুত পালাতে লাগলাম। ভয়ে আমি প্রাণপণে দৌড়াতে লাগলাম। তখনই আতুর আলী চাচা আবারও আমার সামনে এসে পড়ল। ওই মাঠের শেষে ওখানে? তুমি কি ওই ভাঙ্গা বাড়িতে গিয়েছিলে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি ওখানে গিয়েছিলাম। তোমার হাবভাব দেখে আমি শুরুতেই সন্দেহ করেছিলাম নিশ্চয়ই কোনো একটা গন্ডগোল আছে। আর ঠিক তাই হলো। ওই জায়গাটি মোটেও ভালো নয়, অনেক অভিশাপ আছে ওখানে। যাই হোক, আর বলেও কখনো যেও না কিন্তু। তাড়াতাড়ি সাইকেলে উঠে বসো। বেশি সাহস দেখানো যে ভালো নয় তা আমি খুব ভালো করে বুঝতে পেরেছিলাম। তবে ভাগ্য ভালো যে আমার কোনো ক্ষতি হয়নি।